নতুন করে মাফিয়াকে লুটপাট করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আমরা এই ৫৩ বছরের রাজনৈতিক দুর্বৃত্তের যে জায়গাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বা দুর্বৃত্ত রাস্তায় পরিণত হয়েছে, পরিবহন খাতটার মধ্যে অন্যতম। তবে ছাত্র নেতা, শ্রমিক নেতা আমাদের রিজু ভাই যেটা বলছে, আপনাদেরকে ইঙ্গিত করে যে আপনারা ভিড়গুলোই চাপিয়ে ভিড় করেছেন, আমি আপনাদেরকে বলবো আপনার এই পরিবহন খুবই একটু সেন্সিটিভ এবং খুবই আর শক্তিশালী সিন্ডিকেট, এখানে হাজার কোটি টাকার বাণিজ্য। এই বছরের শুরুর দিকে টিআইবি একটা রিপোর্ট করে বলেছে পরিবহন খাতে প্রতি বছর ১০৬০ কোটি টাকা চাঁদা তোলা হয়। ১০৬০ কোটি টাকা আপনারা চিন্তা করতে পারছেন কত কোটি টাকা? আর এই টাকার ভাগ বড় বড় নেতা থেকে ফুটপাতের হকার অনেকেই পায়। আমি তাদের এই যে ধান্দায় আপনারা হাত দিয়েছেন, সুতরাং আপনাদের বিরুদ্ধে তারা অপপ্রচার প্রপাগান্ডা চালাবে, ঝামেলার সৃষ্টি করবে। কিন্তু আমি আপনাদেরকে কথা দিতে পারি, আপনারা যদি মাজা কোমর শক্ত রাখেন, এই দুর্বৃত্তদেরকে এই বাস স্ট্যান্ড যে এই পরিবহন সমিতি থেকে বিতাড়িত করার জন্য আমরা আপনাদের সাথে থাকবো। এই ফ্যাসিবাদের পতন হয়েছে, আগামী দুর্বৃত্ত মাফিয়া চাঁদাবাজি দুঃশাসন থাকবে না। আর এই পরিবহন খাতে কারা কোন দলের নাম ভাঙিয়ে এই চাঁদাবাজি করছে? বিএনপির নেতৃবৃন্দের সাথে আমাদের যোগাযোগ আছে, আলাপ আলোচনা আছে। বিএনপি দেখেন কোন বক্তব্য, কোন অবস্থানে এই চাঁদাবাজি দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে একটা আমরা পরিষ্কার করে ফেলছি। কাজী এরা যদি বিএনপির কেউ নাম বিক্রি করে আপনারা দাঁড়িয়ে যান, আমার মনে হয় না বিএনপির কোন নেতা তাকে রক্ষা করার জন্য পাশে দাঁড়াবে। এই চাঁদাবাজরা মাফিয়ারা কোনো দলের না, ওরা দলের সুবিধাভোগী, ওরা চামচা, ওরা ধান্দাবাজ, দলের নাম বিক্রি করে তারা এগুলো করে। তাই আপনাদের সাথে আমি একমত। আমিও এই ছোট কর্মসংস্থান উপদেষ্টাকে বলবো, অবশ্যই এই ঢাকা পরিবহন মালিক সমিতি থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি এই ফেডারেশন এবং সমিতিগুলো যেটা আওয়ামী লীগের আমাদের দখল হয়েছিল, মাফিয়ারা নিয়ন্ত্রণ করেছিল, সেখানে যেন সাধারণ শ্রমিক মালিক কর্মচারীরা এখন নেতৃত্ব দিতে পারে, প্রকৃত শ্রমিক কর্মচারী মালিকদের প্রতিনিধিত্ব থাকে। সেজন্য আপনাদেরকে নতুন ভোটার তালিকা, নতুন নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি করতে হবে। আগে কিছু ব্যক্তিরা চাঁদা দিচ্ছে, এখন আরেকজন দিবে, এই ধান্দাবাজি আর চলতে যাওয়া যাবে না। আমি যতটুকু ভালোভাবে চিনি, উনি একজন শক্ত মানুষ, আশা করি উনি পদক্ষেপ নেবে। আজকে যেহেতু পরিবহনের সংস্কার নিয়ে আলোচনা করা হচ্ছে, আমি আপনাদেরকে দুটো কথা সংক্ষেপে বলে শেষ করতে চাই। আমরা জানি যে ট্রাফিক জ্যামের কারণে দৈনিক আপনার ৮২ লক্ষ কর্মঘণ্টা প্রতিদিন আমাদের নষ্ট হচ্ছে, যার মূল্য ১৩৯ কোটি টাকা। বছরে যেটা দাঁড়ায় ৫০,০০০ কোটি টাকা। জ্বালানি পরে এই ট্রাফিক জ্যামের কারণে ১১,০০০ কোটি টাকা। এই ট্রাফিক জ্যাম যদি আমরা সমাধান করতে পারি, আমরা কিন্তু দেশের অনেক ধরনের অর্থনৈতিক ক্ষতি, পাশাপাশি এই অবকাঠামোর সাথে, যোগাযোগের সাথে একটা দেশের উন্নয়ন এবং মানুষের জীবনযাত্রা নিবিড়ভাবে সম্পর্কিত। এই ট্রাফিক জ্যামের কারণে বসে থেকে মানুষের মেজাজ খিটখিটে হয়, অ্যাক্সিডেন্ট ঘটে, পরিবারের সাথে গিয়ে ঝগড়া করে। কাজে এই ট্রাফিক জ্যামের একটা বহুমুখী প্রভাব মানুষের মধ্যে পড়ে। সুতরাং এই ঢাকাকে কত মেয়র আইলো গেল, কত বিশেষজ্ঞ ফর্মুলা দিল, বৃহত্তম নগরী করবে বলে, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম এটাকে একটা বিষাক্ত নগরীতে পরিণত করেছে, একটা অবাসযোগ্য নগরীতে পরিণত করেছে। ২০০৭ সালে যেখানে ঢাকায় গাড়ির গতিবেগ ছিল ঘন্টায় ৭ কিলোমিটার, এই ২৪ এসে সেই গতি কমে এসেছে 4.8 কিলোমিটার। আর দেশ এগিয়ে যাচ্ছে, প্রযুক্তিতে আমরা আগাচ্ছি। ঢাকায় তো আমরা ট্রাফিক জ্যামে আটকে রয়েছে, আমাদের জীবনযাত্রা তো ট্রাফিক জ্যামে মারকাছি ঢুকে ঢুকে পড়ছে। আজ অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ থাকবে, আপনারা রাজনৈতিক সরকার না,
এই যে ফুটপাত দখল করে ব্যবসা বাণিজ্য, এই যে বিভিন্ন জায়গায় যে দখলদারি, এগুলো বন্ধ করে এই পরিবহন খাতকে একটা শৃঙ্খলায় নিয়ে আসেন, ট্রাফিকের যানজট নিরসনে বিশেষজ্ঞদের মতামত দিয়ে পদক্ষেপ দিন। আপনারা একটা বিষয় লক্ষ্য করছেন বোধহয়, 5ই অগস্টের পূর্বের চেয়ে বর্তমানে কিন্তু ঢাকায় ট্রাফিক যানজট বাড়ছে। বিদেশি বন্ধুরা প্রায় বলেছে হেভি যানজট। আমরা প্রত্যেকটা মিটিং এখান থেকে গেলে গুলশান ডিপ্লোম্যাটিক জোন দেরিতে হয়। তো এইটার কারণটা কি? এইটা কি মানুষকে পিছিয়ে তোলার জন্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে কেউ করছে, নাকি প্রকৃত কোনো কারণ রয়েছে? এইটা সরকারকে খুঁজে বের করতে হবে। আজকে পরিষ্কার ভাবে আমরা এই সরকারকে বলছি, শুধুমাত্র একটা নির্বাচন করার জন্য, একটা ভোট করার জন্য এতগুলো মানুষ জীবন দেয়নি, আপনাদেরকে আমরা ক্ষমতায় বসাই নাই। আমরা এই দানবীয় রাষ্ট্রের কাঠামোর পরিবর্তন করে একটা মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই। সেই পুনর্গঠনের অংশ হিসেবে এই পরিবহন খাত কাজকে এই কার্য কমিটির নেতৃবৃন্দ পুনর্গঠন করবে, সেই আশাবাদ আমরা রাখি। বিভিন্ন কমিটি রয়েছে, শিক্ষা সংস্কার, সংস্কৃতি সংস্কার, জনপ্রশাসন সংস্কার। এই গণপরিবহনে সরকারের উদ্যোগে কোনো কমিশন না হলেও আপনারা মালিক, শ্রমিক, সাংবাদিক, বিশেষজ্ঞরা মিলে সেই কমিটি করবেন। আশা করি আপনারা একটা সুন্দর প্রস্তাবনা সরকারের কাছে আপনারা দিবেন। একটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন, সয়াবিন তেলের দাম 1,08 টাকা বাড়িয়ে দিয়েছে। এখন আমি গতকালকে বাণিজ্য উপদেষ্টাকে বলেছিলাম, এইটা কি করবে, 1 কাপে 8 টাকা দাম বাড়াই দিলেন। ভাই আমরা কি করবো, বিশ্ববাজারে 26% তেলের দাম বাড়ছে, বাংলাদেশে যদি আমরা ওইটা কম করে বাড়াই, বাড়া লাগবে 95 টাকা। আমরা বাড়িয়েছি 8 টাকা, কারণ আর এই সয়াবিন তেলের ইম্পোর্টারের দুটো বড় প্লেয়ার বসুন্ধরা বা এসালমের উইকেট পড়ে গেছে। এসালম দেশ থেকে ভেঙে